হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি 2024 সালের মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 740-এর কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4-এ 10টা কোশ্চেন করতে হয়, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 2 করে, তো 2 × 10 20। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, আর এইখান থেকে অনেকেই কোশ্চেন আনসার করতে পারে না। আর এই পেজটার ক্ষেত্রে বলি, এই পেজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে এমন এমন অঙ্ক রয়েছে। প্রথম থেকে আমি তোমাদের দেখিয়েছি যে অঙ্কগুলো বড় অঙ্ক হিসাবেও আসে, মানে 5 মার্কসের কোশ্চেন হিসাবেও আসে। তো 2 নম্বরের এই যে কোশ্চেনগুলো রয়েছে, এই অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো দেখে না আমাদের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। যেহেতু অনেকগুলো কোশ্চেন, ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তাড়াতাড়ি করব। ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তো চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক, এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? P × 1 + R/100 টু দি পাওয়ার n, মানে যে যত বছরের, ইকুয়াল টু কি এ মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তো এই অঙ্কটা আমি একদম সিম্পলভাবে করব, আর তার সাথে কিছু লেখা লিখবো। যদি এই অঙ্কটা বড় অঙ্ক হিসাবে আসে তাহলেও তোমরা করতে পারো, আর যখন 2 নম্বরের অঙ্ক হিসাবে এটা করবে তখন এই লেখাগুলো তোমরা স্কিপ করে যাবে, বাদ দিয়ে যাবে। দেখে নাও কোনটুকুনি করতে হবে তোমাদের। তো ফার্স্ট আমাদের 1 নম্বর। তো দেখো অঙ্কটা দেখতে পাচ্ছ, অঙ্কটার সাইজ কিন্তু জাস্ট এইটুকুনি, কিন্তু এইটুকুনির মধ্যেও ছোটো করে করতে হবে যখন 2 মার্কস হিসাবে করবে। এইটুকুনি আর এই লেখাটা রয়েছে, এটা হচ্ছে 5 মার্কসের জন্য। ছোটো করে কীভাবে করবে দেখো, যখন ছোটো করে করবে তখন কিন্তু অবশ্যই এই যে আসল, সুদের হার, চক্রবৃদ্ধি সুদ অনুযায়ী এগুলো কিচ্ছু লেখার দরকার নেই। সিম্পলভাবে কী লিখবে, প্রশ্নানুসারে এই ডাইরেক্টলি এইটা লিখে দেবে। আর আমি যে ফার্স্টে ফর্মুলাটা লিখেছি এই জিনিসটুকুনি লিখে দেবে, মনে থাকবে? তো এবার দেখো এখানে ডাইরেক্টলি বসাতে থাকবে, কিচ্ছু লেখার দরকার নেই, এগুলো সব স্কিপ চলে যাবে। এগুলো সব, এই লাইনটা পুরোপুরি, এইখানে যে লাইনটা রয়েছে এই লাইনটাকে পুরোটা স্কিপ করে দেবে। দিয়ে কী করবে, ডাইরেক্ট এখানে চলে আসবে এই জায়গাটাতে 1 + R/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 21/20 হোল স্কোয়ার। কেউ যদি মনে করো আগের লাইনটা করবে তাতে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ এই যে এটার পরে ডাইরেক্টলি আমি বলছি এই থার্ড লাইনে চলে আসতে। এবার কি করা হচ্ছে দেখো, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, 441 মানে 21 স্কোয়ার, আর 400 মানে হচ্ছে 2 20 গুণ করলে 400 হয়ে যায়। তো স্কোয়ার বোথ সাইড থেকে কাটাকাটি হয়ে গেল। তাহলে এখান থেকে এই যে 1টা ওপাশে নিয়ে নিলাম, তাহলে ক্যালকুলেশন করে 1/20। এবার এখান থেকে দেখো এই জায়গাটা আবার শর্টকাট করেছি আমি, এখানে R/100, এখানে 1/20 রয়েছে। তাহলে এখানে 100টা ওপরে তুলে দিয়েছি, 20 নিচে। যদি 2 মার্কসের কোশ্চেন হয়, 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে এই জায়গাটা এইভাবে হয়ে যাবে, R/100 ইকুয়াল টু 1/20, এরকম আছে। তো এখানে কাটাকাটি করো, এখানে কাটাকাটি করে এখানটায় তোমরা 5 লিখে দেবে। তাহলে R = কত? 5। ডাইরেক্টলি এখানে অ্যান্সার চলে আসবে। এবার নিজেদের মতো করে তোমরা এই জিনিসগুলোকে ছোট করতে থাকো। অঙ্ক এইটুকুনি। 2 নাম্বার হলে অনেক ছোট করবে। যদি 5 নাম্বারে সেম কোশ্চেন আসে, মানে এই বড় কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা চলে আসে, তাহলে কিন্তু এই পুরোটুকুনি লিখলেই তোমাদের 5 নাম্বার পাক্কা চলে আসবে। নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট আমাদের পরের কোশ্চেনে দেওয়া আছে x² - এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে α² + β² মান বের করতে বলেছে। কীভাবে হবে দেখি। তো দেখো একদম সিম্পল এবং ছোট্ট একটা অঙ্ক, এখানে আলাদা করে লেখার দরকার নেই। দ্বিঘাত সমীকরণের আকার কিচ্ছু লিখবে না, আমি যেটুকুনি লিখেছি 2 মার্কসের জন্য এটুকুনি পারফেক্ট। তো এখানে সমীকরণে বীজদ্বয় আলফা, বিটা হলে আমরা কি জানি, α + β = -b/a। আমরা জেনে থাকি কি, যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারের সাথে তুলনা করি তাহলে α + β = -b/a। এখানে দেখো 24 রয়েছে, তাহলে -24/1, মানে -24/1 হতো। তাহলে -24, কারণ 24 আগে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে এখানে প্লাস চলে আসতো। কি বলেছি বুঝতে পেরেছো? এখানে দেখো বি মানে কি দেওয়া আছে, -24, তাহলে আমাদের কি রয়েছে -b/a। তাহলে -24 মানে হয়ে যাবে আমাদের প্লাস। সেই জায়গা থেকে আমি 24 করেছি, আর আলফা ডট বিটা মানে হচ্ছে c/a। কিসের সাথে তুলনা করছি একবার দেখে নাও। তো দেখে নাও আমি এখানে লিখে দিয়েছি, এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এই আকারের সাথে তুলনা করেছি। α + β মানে কি, এবার জাস্ট α² + β² মানে হচ্ছে a + b হোল স্কোয়ার -2ab, সিম্পল ফর্মুলা। তার মানে এখানে a + b মানে α + β মানে এখানে 24 আছে, তাই 24 হোল স্কোয়ার -2 আলফা বিটা মানে এখানে 134, 135 রয়েছে, গুণ করে এটা জাস্ট ক্যালকুলেশন করে 306 অ্যান্সার চলে এসেছে। নেক্সট অঙ্ক দেখে নাও। এবার নেক্সট অঙ্ক আমাদের ভেদের অঙ্কের এখানে দেওয়া আছে যে x = y, y = z, z = x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা আছে। তো দেখে নাও এটা কীভাবে করবে।
দেখো এখানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যেগুলো লেখা আছে আমি সেগুলো সব লিখে নিয়েছি। এবার এখানে এক্স ইকুয়াল টু একটা K1 মানে প্রপোর্শনাল টু সাইন তুলে দিয়ে একটা ধ্রুবকগুলো নিয়ে এসেছি। সেই ধ্রুবকগুলো কী কী K1 K2 K3 অশূন্য ধ্রুবক লিখে নিতে হবে। এবার কী করেছি সবগুলো গুণ করেছি, মানে এক্স ওয়াই জেড পরপর সবগুলোকে বাঁদিকে লিখেছি, তারপরে ডান দিকে যেগুলো রয়েছে সেগুলো তাহলে আমাদের গুণ হয়ে যাবে। তাহলে এগুলো গুণ করে দেখো এখানেও এক্স ওয়াই জেড এখানেও এক্স ওয়াই জেড, তার মানে এক্স ওয়াই জেড কাটা, তার মানে এটা কেটে দেখাবে না, আমি তোমাদের বোঝার জন্য বলছি। তাহলে K1 K2 K3 মানে কত 1, সুতরাং ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত 1। এর সাথে কিন্তু অঙ্কটা ঠিক এইভাবেই শেষ হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। নেক্সট অঙ্কে চলে আসছি এবার। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক, যেখানে দেওয়া আছে এক্স মানে এটা দেওয়া আছে এবং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলা আছে। এক্স যদি 2 + √3 হয় তাহলে 1/x, এখানে এটা করণীর অঙ্ক, এটা কি হয় যে অনুবন্ধী করণী, মানে 1/x ইকুয়াল টু হয়ে যাবে 2 - √3। ডাইরেক্টলি এটা লিখে তোমরা অঙ্কটা করতে পারবে। তো চলো দেখে নাও ফাইনাল অঙ্কটা কীভাবে হবে। দেখো সিম্পল এবং ছোট্ট করে অঙ্কটা করে দিয়েছি। তো এখানটায় হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর আগেও কিন্তু একটা অঙ্ক ঠিক এইভাবেই হলো, দ্বিঘাত সমীকরণের অঙ্কটা সেম ফর্মুলা লেগেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সেই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই হলো, একই জিনিস অ্যাপ্লাই হয়েছে। 2ab মানে কি এখানে x × 1/x, এটা কেটে গেল। দেখো x + 1/x, x মানে এটা দেওয়া আছে, 1/x মানে এটা দেওয়া আছে, তাহলে পাশাপাশি বসিয়ে দিচ্ছি, √3 ক্যান্সেল, তার মানে 2 আর 2 যোগ করে কত 4, 4 স্কোয়ার মানে কত 16, আর এখানে -2, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত 14। এভাবে অঙ্কটা হয়ে যাবে। নেক্সট অঙ্কে চলে আসবে। এরপরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এখানে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপরিস্থ একটি বিন্দু। তো অ্যাঙ্গেল এ ও পি 140 ডিগ্রি হলে অ্যাঙ্গেল পি ও বি এর মান কত বের করতে বলা আছে, দেখে নাও কীভাবে করবে। তো দেখো এখানে কোশ্চেনে দেওয়া ছিল অ্যাঙ্গেল এ ও পি হচ্ছে 140 ডিগ্রি, মানে এইটুকুনি হচ্ছে 140 ডিগ্রি। আমরা কি জানি কোনো সরলরেখার উপরে পুরো যে কোণ সেটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এইটুকুনি যদি 140 ডিগ্রি হয়ে থাকে, বাকি পুরোটুকুনি যোগ করে 180 হবে, তার মানে অবশ্যই পুরোটা 180 হতে গেলে, মানে এই পুরোটা 180 হতে গেলে এটা যদি 140 হয়ে থাকে, এটাকে অবশ্যই কত হতে হবে 40 ডিগ্রি হতে হবে। সেটাই কিন্তু আমি এখানে লিখেছি। দেখো এই জায়গাটায় ছবির মধ্যে বেশি হেজি করিনি আমি, এখানটায় লিখেছি যেটা আমি, যে সুতরাং পি ও বি মানে এই অ্যাঙ্গেলটুকুনি কত 40 ডিগ্রি হয়ে যাবে, সেটা আমি লিখেছি। তাহলে যেহেতু এইটা লিখে দিয়েছি, আর কিচ্ছু লেখার দরকার নেই, যেটা আমি বললাম এই পুরোটা এ ও বি এই পুরোটা কত 180 ডিগ্রি, সেটা আমি এখানে লিখে দিয়েছি। তাহলে বুঝতে পেরেছি লাইনটা লেখার অর্থ কী। এরপরে দেখো যেটা আমাদের হবে এখানে, এই জায়গাটা আমাদের লেখা হচ্ছে আবার পি ও বি ত্রিভুজের ক্ষেত্রে। দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ত্রিভুজটা ভালো করে দেখো, এই ত্রিভুজের এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, এটাও একটা বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। তাহলে দুটো বাহু সমান, তাহলে দুটো বাহু সমান মানেই হচ্ছে এইখানে যে কোণ উৎপন্ন হবে এই কোণটা এবং এই কোণটাও সমান, তাহলে এই দুটো কোণ সমান। তাহলে ওই দুটো কোণকে সমান হতে গেলে অবশ্যই এই কোণটা, তার মানে আর একটা জিনিস হতে হবে। আর এই কোণটা আমি কত পেয়ে গেছি, এই যে এখানে যে কোণটা, এটা আমি ডিফারেন্ট কালি দিয়ে দেখাচ্ছি, এই কোণটা আমি পেয়ে গেছি কত 40 ডিগ্রি, যেটা ব্লু কালার দিয়ে রয়েছে, নীল কালি দিয়ে রয়েছে, সেটা 40 ডিগ্রি পেয়ে গেছি। আর এই দুটো কোণকে সমান হতে হবে, তাহলে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ 40 ডিগ্রি হয়ে গেল, তার মানে অপর দুটো কোণের সমষ্টি বা যোগফলকে অবশ্যই 140 ডিগ্রি হতে হবে। এবং বলা আছে দুটো হচ্ছে সমান, মানে দুটোকে অর্ধেক করে দিলে 70 70 হয়ে যাবে। আর একটা করা যেতে পারে, এই কনসেপ্ট নিয়ে করাটাই এখানে বুদ্ধিমানের কাজ হবে। আর একটা করা যেতে পারে হচ্ছে অন্তস্থ কোণ বৃত্তস্থ কোণের এই প্রপার্টি নিয়ে করা যেতে পারে, কিন্তু সেটা আমি করছি না। এটা হচ্ছে বহিস্থ কোণ, ঠিক আছে, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমষ্টি, এটা দিয়েও করা যেতে পারে, সেটা আমি করছি না, কারণ এটা বৃত্তের প্রপার্টি বলেছে, ওই জন্য আমি ব্যাসার্ধ দিয়ে করছি। যদি এটা অন্য কোনো প্রপার্টি দিয়ে বলতো তাহলে সেম জিনিস আমি অন্তস্থ কোণ বিপরীত বহিস্থ কোণ দিয়ে অ্যাপ্লাই করে করতাম। বৃত্ত বলেছে ওই জন্য অবশ্যই আমি ব্যাসার্ধটা একই বলে এই জিনিসটা এখানে করলাম। হোপফুলি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেনে চলে আসবে। এরপরে যে আমাদের কোশ্চেনটা রয়েছে এখানে 6 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরবর্তী কোনো একটি বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। সিম্পল অঙ্ক, বই এই ধরনের অঙ্ক অনেক করেছো নিশ্চয়ই, দেখে নাও। দেখো এখানে এইভাবে আমরা লিখবো যে এই একটা বৃত্ত করেছি, বৃত্তের এই যে বাহুটা বলেছে হচ্ছে কত ব্যাসার্ধ 6 সেন্টিমিটার বলেছে, আর এখানে একটা দূরবর্তী একটা বিন্দু রয়েছে পি, যার দূরত্ব কেন্দ্র থেকে যার দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার বলে দিয়েছে। এইবার আমাদের স্পর্শকের দৈর্ঘ্য মানে আমাদের বের করতে বলেছে পিটি মানে কত, মানে পিটির দৈর্ঘ্য বের করতে বলেছে, এটাই আমরা বের করব।
তো এখানে প্রথমেই দেখো এইটা হচ্ছে এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়, ওটিপি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা লম্ব, এটা ভূমি, বা এটা ভূমি এটা লম্ব, যেটা খুশি বলো, মানে একটা ভূমি একটা লম্ব হবে। তাহলে সমকোণী ত্রিভুজের যে সূত্রটা আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা দিয়ে আমরা করব, আলাদা করে কিছু লেখার দরকার নেই। সমকোণী ত্রিভুজ পিওটি থেকে পাই, এখানে অতিভুজ, এখানে আগে 90 ডিগ্রি লিখে দিয়েছি, ইচ্ছা করে লিখতে পারো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেই প্রপার্টি দিয়েই কাজে লাগিয়ে আমি এখানে 8 সেন্টিমিটার এটাকে কোশ্চেন নিয়ে এসেছি। দেখে নাও, সিম্পল অঙ্ক। নেক্সট অঙ্কে চলে আসছি। আমাদের নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে ভীষণ সহজ একটা অঙ্ক। এখানে দেওয়া আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 14 সেমি। তাহলে ব্যাস যদি 14 সেমি হয়ে যায় তাহলে ব্যাসার্ধ মানে কত হয়ে যাবে? ব্যাসের অর্ধেক মানে কত হয়ে যাবে? 7 সেন্টিমিটার। আলাদা করে কিছু লেখা নেই, জাস্ট 7 সেন্টিমিটার লিখে দিলেই হয়ে যাবে। এবার কি বলেছে? তির্যক উচ্চতা এখানে আর লিখতে পারো ইচ্ছা করলে, আবার না লিখলেও কোনো অসুবিধা নেই। তারপরে কী দেওয়া আছে? তির্যক উচ্চতা কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। বক্রতলের ক্ষেত্রফল, তার মানে একবারে আমাদের কী হয়ে যাবে? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? পাই আর এল। তো দেখে নাও, বক্রতলের ক্ষেত্রফল এটা লিখে দিয়েছি। এবং এখানে দেখো আমাদের তাহলে কাটাকাটি হয়ে যাবে, 7 7 কাটাকাটি হলে এখানে কত হয়ে যাবে? 220। এবার অবশ্যই এককটাকে লিখতে হবে, এটা হয়ে যাবে বর্গ সেমি। ঠিক আছে, নেক্সট অঙ্ক আসছি। নেক্সট অঙ্ক আমাদের কী আছে দেখো, নেক্সট অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে 7 নম্বর অঙ্ক, যেখানে দেওয়া আছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তো এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ 8 ধরে নিয়েছি, তাহলে আমাদের কি বলেছে? আয়তন আর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল এই দুটো সমান, তাই তো? তার মানে অর্ধগোলকের আয়তন আমি আলাদা করে কিছু লিখবো না, 2/3 পাই আর কিউব, আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। এবার দেখো আমাদের কাটাকাটিটা দেখে নাও, এখান থেকে পাই এইভাবে কাটবে, আর স্কোয়ার এখানে আর কিউব আছে, তাহলে একটা আর চলে আসবে। যদি ইচ্ছা করলে নাও কাটতে পারো, কারো যদি মনে হয় না আমি কাটবো না, কাটিয়ে যদি কেটে দেয় ছেড়ে দাও। তাহলে এখানটায় কি লিখবে? একটা আর লিখবে। কি করে হলো? এখানে দুটো আর স্কোয়ার, এখানে 3টা আর স্কোয়ার, একটা আর পড়ে থাকবে, তাই তো? এবার দেখো এখানে 3 রয়েছে, এই 3টা কোথায় চলে যাবে? ওপরে চলে যাবে। আর এখানে 2টা কোথায় চলে আসবে? নিচে। তার মানে এখানে কত? 3 3 9 বাই হচ্ছে 2, তার মানে 9/2, 9-এর অর্ধেক কত হয়ে যাবে? 4.5। তার মানে আমাদের যেটা অ্যান্সার চলে আসবে 4.5। এখানে আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে 4.5 একক লিখে দেবে। ওকে, কারণ এখানে সেন্টিমিটার মিটার বলে কিচ্ছু লেখা নেই, একক লিখে দিলে এনাফ। নেক্সট কোশ্চেনে চলে আমাদের নেক্সট যে অঙ্কটা রয়েছে 10 নম্বর অঙ্ক, সেটা আচ্ছা 10 নম্বর 9 নম্বর অঙ্কটা আমার করা বাকি আছে। 9 নম্বর অঙ্কটা জাস্ট ছবি এঁকে দিলেই এনাফ আমাদের। তো এখানে কি বলেছে একটু দেখে নাও। এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান। তার মানে এখানটা আমাদের ছবিটা আমরা কীভাবে আঁকবো? এরকমভাবে ড্র করব। ওকে, শঙ্কুটা এইভাবে ড্র করব। এবার তোমরা কি করবে? ড্যাশ ড্যাশ দিতে দিতে করবে। এখানে কি বলেছে? উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান, এরকমভাবে এইটা আর এইটা সমান বলেছে। তাহলে এইটা যখন সমান হবে তখন এই জিনিসটা আর এইটা, তার মানে যেহেতু আর = h, বা লিখতে পারো যেহেতু উচ্চতার ব্যাসার্ধ সমান, অতএব শীর্ষকোণ অবশ্যই কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। জাস্ট এইটুকুনি লিখে দিলে এনাফ। কারণ এরকম যখনই হয় তার মানে আমাদের কী দাঁড়াচ্ছে জিনিসটা? পাশে এই আর একটা ছবি আঁকতে পারো, এই দুটো জিনিস এরকম। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো, এই বাহুটা সমান, তাহলে এই বাহুটা যখন সমান হবে অবশ্যই শীর্ষকোণকে কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি। এরপরে যে আমাদের পুরক্ষণের অঙ্কটা রয়েছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক এখানে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি করে এটা লেখা আছে। দেখো এরপরে কি করতে হবে, এটা দেখো এরকম করে লিখবে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট ডট করে tan 88, মানে হচ্ছে 90 থেকে 2 বাদ দিলে 88 হয়ে যাবে। 89 মানে কত? 90 থেকে 1 বাদ দিলে 89 হয়ে যাবে। এবার এটা লেখা হলো, এটা মানে আমরা ডাইরেক্টলি কী লিখতে পারি? tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি, এটা তো থাকবেই। দেখো এগুলো লিখে যেতে হবে, এটা কট দিয়ে হয়ে গেল। এইবার মাঝখানে আর একটা লাইন, যেটা এখানটায় তোমাদের লিখতে হবে, এইখানে কিন্তু আর একটা ইনটু দিয়ে আর একটা লিখতে হবে tan 45 ডিগ্রি। কারণ এখানে 89 পর্যন্ত রয়েছে, তাকে অর্ধেক করা যায়, কিন্তু এই জায়গাটায় কিন্তু তোমরা এখানে 45 ডিগ্রি কিন্তু একটা লিখতে হবে, মাঝখানে একটা গুণ চিহ্ন, এটা লিখতেই হবে। এরকম যদি থাকে তার মানে পরের লাইনে আমাদের অবশ্যই কি চলে আসবে? tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 2 ডিগ্রি গুণ দিয়ে, আমি tan 3 ডিগ্রিটা লিখছি না, এখন ডট ডট দিয়ে এখানে আমি tan 45 ডিগ্রি লিখলাম, ইন্টু
কট মানে কি, কট মানে হচ্ছে 1 বাই, আবার ডট ডট যাবে দিয়ে ইন্টু হয়ে আবার 1/tan 2 ডিগ্রি ইন্টু ট্যান 1/tan হচ্ছে 1 ডিগ্রি। এটা তোমাদের একটা বইয়ের অঙ্ক, পুরক্ষণের চ্যাপ্টারে রয়েছে। তাহলে সবগুলো কেটে যাবে এবং tan 45 ডিগ্রি মানও 1, তাহলে এটার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা পুরক্ষণের চ্যাপ্টারে অঙ্কটা করিয়ে দিয়েছি, যারা বুঝতে পারছো না অবশ্যই সেই ভিডিওটা দেখবে। যদি না পাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, তোমাদের ভিডিওটার লিঙ্ক পাঠিয়ে দেবো। নেক্সট কোশ্চেন দেখে নাও এবার। নেক্সট কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে 2x = 3 sin θ আর 5y = 3 cos θ হলে xy এর মধ্যে সম্পর্ক। তো এখানে দেখো 2x মানে যেটা আমাদের বলেছে সেগুলো লিখে নিলাম। তার মানে sin θ cos θ বের করে নিয়েছি, আর আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। এখানে মানগুলো বসিয়ে নিলাম, অ্যান্সার দেখতে পাচ্ছ। এটা বোঝানোর কিচ্ছু নেই, সিম্পল অঙ্ক। নেক্সট কোশ্চেনে আমি এবার চলে যাব। দেখো লাস্ট অঙ্কে কী দেওয়া আছে 4 নম্বরের অঙ্কগুলোতে। তো এখানে ইউআই = দিয়ে দেওয়া আছে সামেশন এফআই ইউআই দেওয়া আছে, সামেশন এফআই দেওয়া আছে, এক্স বারের মান বের করতে বলেছে। তো এক্স বার বা এটা হচ্ছে যৌগিক গড়ের অঙ্ক, তাহলে এক্স বার মানে আমরা কি জানি, এক্স বার = a প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। তো এখানে এ মানে কোনটা, এখানে এ মানে হচ্ছে 35। তো এখানে 35-এর পাশে এ তোমরা মনে করে নিতেই পারো, 35 মানে এ। তার মানে এখান থেকে আমাদের ডাইরেক্টলি আর অ্যান্সার মানে আলাদা করে লেখারও কিছু দরকার নেই, যেহেতু 2 মার্কসে। তার মানে এখানে এ মানে হয়ে যাবে -35 নয়, কিন্তু এখানে শুধু 35 হয়ে যাবে। এটা তোমরা বইয়ের পেজ নাম্বার 334-এ চলে যাবে, 334-এ তোমাদের এই জিনিসটা রয়েছে। তার মানে এখানে হয়ে যাবে 35। আর এইচ মানে কোনটা, এই যে 10 মানে হচ্ছে এইচ, সেটা আমি লিখে দিয়েছি। এখানে দেখো কাটাকাটি হয়ে যাবে, তার মানে এখানে 30 দুগুণে 60 সবগুলোর মান বসিয়ে নিয়েছি। 2 দিয়ে কাটলে এখানে কত, 5 দুগুণে 10, তাহলে 35 + 5, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে 40। তাহলে এক্স বার বা এক্সের যৌগিক গড়ের মান হচ্ছে 40। তো এর সাথে কিন্তু আমাদের 4 নম্বর কোশ্চেনের সবকটা কোশ্চেনের অ্যান্সার আমি করে দিয়েছি। হোপফুলি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। তাহলে ভিডিওটাকে অবশ্যই এক্ষুনি একটা লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর নেক্সট ভিডিও কোন পেজের ভিডিও তোমরা আগে চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট ভিডিওর আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে ইউটিউব তোমাকে আমি যখন নেক্সট ভিডিও আপলোড করব তখন তোমাদের একটা নোটিফিকেশন পাঠিয়ে দেবে।